এক যে ছিল রাজা, তাঁর ছিল মস্ত বড় রাজত্ব, লোকজন, সেপাইশাস্ত্রী, অমাত্য, পারিষদ আর মহাপণ্ডিতে রাজসভা সরগরম হয়ে থাকত। এই রাজার ছিল একটি মাত্র মেয়ে। রাজরানী এই মেয়েটিকে রেখে মারা গিয়েছিলেন। রাজা এই মেয়েটিকে মায়ের স্নেহে বুকে করে মানুষ করে তুলেছিলেন। তার নাম ছিল পুষ্পরানী। রাজা পুষ্পরানীকে প্রাণের অধিক ভালোবাসতেন, একতিল চোখের আড়াল করে থাকতে পারতেন না। রাজকন্যা পুষ্পরানী এমনি করেই বাপের স্নেহের ছায়ায় দিন দিন শশীকলার ন্যায় বেড়ে উঠেছিলেন। ক্রমে তার রূপগুণের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। রাজা তার বিয়ে দেবেন বলে সুপাত্রের সন্ধানে দেশে দেশে ভাট পাঠালেন। এমনি সময় রাজা হঠাৎ ভীষণ রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। পুষ্পরানী আহার নিদ্রা ত্যাগ করে পিতার শিয়রে বসে নিশিদিন অক্লান্তভাবে তাঁর সেবা করতে লাগল। বৈদ্য কবিরাজে রাজবাড়ি ছেয়ে গেল, কিন্তু কিছুতেই রোগের উপশম হল না। মৃত্যু নিশ্চিত জেনে রাজা একদিন শুভক্ষণ দেখে সকলের সামনে পুষ্পরানীকে রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করে দিলেন। তারপর একদিন পুষ্পরানীর কোলে মাথা রেখে তার মুখখানি দেখতে দেখতে রাজা চিরদিনের জন্যে চক্ষু খুঁজলেন। পুষ্পরানী শোকে দুঃখে কাতর হয়ে রাজার মৃতদেহের ওপর মূর্জিত হয়ে পড়ল। যে ধাই পুষ্পরানীকে লালন পালন করেছিল সে এসে পুষ্পরানীকে তুলে নিয়ে সুস্থ করে সান্ত্বনা দিতে লাগল। ক্রমে পুষ্পরানী শান্ত হয়ে উঠে বসল। পুষ্পরানী মহাসমারোহে রাজার শ্রাদ্ধ শান্তি শেষ করে সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতে লাগল। রাজা আগেই এসব বিষয়ে বিশেষভাবে তাকে সুশিক্ষিত করেছিলেন। তার বুদ্ধি বিবেচনা ও সুচারুভাবে রাজ্য পরিচালনা করবার নিপুণতা দেখে সকলে ধন্য ধন্য করতে লাগল। রাজার ছিল একটি দূর সম্পর্কের ভাইপো। তার কাকা তাকে রাজ্য না দিয়ে পুষ্পরানীকে দেওয়ায় তার যত রাগ হল পুষ্পরানীর ওপর। সে কেবলই সুযোগ খুঁজতে লাগল কি করে পুষ্পরানীকে তাড়িয়ে সে রাজা হবে। এমন সময় পুষ্পরানীর হল চোখের অসুখ। সেই ভাইপো লোকজন হাত করে ওষুধ বলে যাতা তার চোখে লাগিয়ে চোখ দুটি দিলে অন্ধ করে। একে মেয়ে মানুষ, তাই অন্ধ, তার দ্বারা তো রাজকার্য হতে পারে না। তাই সকলকে বুঝিয়ে সুজিয়ে সে নিজে রাজা হয়ে বলল, পাছে রাজকন্যার প্রাণহানি হয়, এই ভয়ে ধাত্রী পুষ্পরানীকে অনেক বুঝিয়ে সুজিয়ে একদিন সকলের অবচরে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ল। ক্রমে ক্রমে তারা সে রাজ্য ছাড়িয়ে এক গভীর বনের ভিতর এসে উপস্থিত হল। খিদে তেষ্টায় আকুল হয়ে রাজকন্যা পুষ্পরানী ধাইয়ের কোলে মাথা দিয়ে একটি গাছের তলায় শুয়ে পড়ল। এমন সময় একজন ঋষি সেখানে এসে ধাইয়ের কাছে সব শুনে পুষ্পরানীর পরিচয় পেয়ে সযত্নে তাদের নিজের আশ্রমে তাঁর স্ত্রীর কাছে নিয়ে এলেন। ঋষি ও তাঁর স্ত্রী তাকে আশ্রয় দিয়ে মেয়ের মতো স্নেহ দিয়ে তাকে লালন পালন করতে লাগলেন। ঋষি ও ঋষিপত্নীর যত্নে ভালোবাসায় পুষ্পরানী শান্তি লাভ করলে ক্রমে ঋষির কৃপায় পুষ্পরানী তার অন্ধ চোখ দুটির দৃষ্টি ফিরে পেল। সে কৃতজ্ঞ হৃদয়ে তার চরণে লুটিয়ে পড়ল। ঋষি তাকে তুলে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, মা, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি অচিরেই তোমার মনোমতো স্বামী লাভ করবে আর তোমার হারানো রাজ্য ফিরে পাবে। পুষ্পরানী কবির মেয়ের মতোই আশ্রমে দিন যাপন করতে লাগলেন। গাইটিও হায়ার মতোই তাঁর কাছে থাকে। এমনি করে দিনের পর দিন যায়, দিন কাটে। একদিন পুষ্পয়নী শাস্তে শ্রোণিত কতকগুলি ফুলের গাছে জল সেচন করছে। এখন সময় দেখলে একজন প্রণবান যুবক ঘোড়া থেকে নেমে ঘোড়াটিকে একটা গাছে বেঁধে এগিয়ে আসছে। সে বিস্মিত হয়ে চেয়ে আছে। এমন সময় যুবক এসে বললে, ভদ্রে, আমি পথ ভুলে লোকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে পড়েছি মৃগের অন্বেষণে। বড়ি তৃষ্ণার্ত হয়ে পড়েছি, একটু জল দিয়ে আমার জীবন রক্ষা করুন। শুনে পুষ্পরাধী তাকে সমাদরে বসিয়ে সুমিষ্ট ফল আর জল এনে দিলে। যুবক সেগুলি খেয়ে তৃপ্ত হয়ে পুষ্পরানীর পরিচয় জিজ্ঞাসা করলে। পুষ্পরানী বললে, আমি ঋষির পালিতা কন্যা। যুবার পরিচয় পেয়ে পুষ্পরানী জানতে পারলে যে সে রূপনগরের যুবরাজ অরিন্দম। এমন সময় ঋষি স্বয়ং এসে উপস্থিত হলেন। অরিন্দম তাঁর চরণ বন্দনা করলে তিনি সক্ষেত্রে তার হাত ধরে তুলে বসালেন। ক্লান্ত রাজকুমারকে সেদিন সেখানেই থাকতে অনুরোধ করলেন। রাতে জ্যোতালোকে গাছের তলায় বসে ঋষির কাছে রাজকুমার অরিন্দম পুষ্পরানীর সব পরিচয় জেনে নিয়ে নিজের সব পরিচয় দিয়ে বললে যে, আমি রাজকুমারীর পানি গ্রহণ করতে চাই। ঋষি বললেন, আমার পালিতা কন্যার একটি পণ আছে, সেটি রক্ষা করতে পারলে সে সানন্দে তোমার গলায় বরমাল্য দান করবে। যুবরাজ অরিন্দম বললে, বলুন সে পণ কি? আমি সে পণ রক্ষা করতে জীবন পণ করছি। যে তার হাতরাজ্য উদ্ধার করে দেবে তারই গলায় পুষ্পরানী বরমাল্য দেবে। যুবরাজ বলে, বেশ তাই হবে। আমি সে রাজ্য উদ্ধার করে শিগগিরই ফিরে আসব।
পরদিন যুবরাজ ঋবি ও পুষ্পরানীর কাছে বিদায় নিয়ে নিজ রাজ্যে জিরে এল। ফিরে এসে পিতাকে সব জানালে। রাজা সব শুনে বললেন, পুষ্পরানীর পিতা আমার পরম বন্ধু ছিলেন, তাঁর কন্যার এমন অবস্থা। যাও, তুমি সৈন্য সামন্ত নিয়ে অচিরেই সে রাজ্য জয় করতে। ভগবান তোমার সহায় হন। যুবরাজ পিতৃচরণে প্রণাম করে চলে গেলেন। পরে যথাসময়ে সৈন্য সামন্ত নিয়ে যুবরাজ পুষ্পরানীর রাজ্যে এসে উপস্থিত হলেন। দূত পাঠিয়ে পুষ্পরানীর ভাইকে বলে পাঠালেন ভালয় ভালয় পুষ্পরানীর রাজ্য ফিরিয়ে দিতে। শুনে পুষ্পরানীর ভাই যুদ্ধ করতে এলো। দুপক্ষে ভীষণ যুদ্ধ বেঁধে গেল। এদিকে রাজ্যের সকল লোকই পুষ্পরানীর খবর পেয়ে আর সব শুনে পুষ্পরানীর ভাইয়ের ওপর চটে গেল। সকলেই যে আগের রাজাকে বাপের মতো ভালোবাসত, ভক্তি করত আর পুষ্পরানীকে মেয়ের মতো ভালোবাসত, তারা তো এতদিন ভেতরের খবর জানত না। সব শুনে এখন ভয়ানক খাল্লা হয়ে উঠল। কাজেই পুষ্পরানীর ভাই গেল হেরে। তখন যুবরাজ অরিন্দম যুদ্ধ জয় করে পুষ্পরানীর ভাইকে বন্দী করে রেখে দেশে ফিরে পিতাকে সব জানিয়ে পুষ্পরানীর কাছে গেল। সেখানে গিয়ে ঋষিকে সব বললে। তিনি তাকে আশীর্বাদ করলেন। পুষ্পরানী সব শুনে সানন্দে নিজের গলার মুক্তামালা খুলে যুবরাজের গলায় পরিয়ে দিলে। তার সঙ্গিনী ঋষি বালিকারা এসে শুভ শঙ্খধ্বনি করে বড়বধূর শিরে পুষ্পবৃষ্টি করলে। ঋষি ও ঋষিপত্নী যুবরাজের হাতে পালিতা কন্যাকে সমর্পণ করলেন। তাঁদের চক্ষু সজল হয়ে উঠল। বরবহু তাঁদের চরণে প্রণাম করে বিদায় নিলে। অরিন্দম মহাসমারোহে পুষ্পরানীকে নিয়ে পুষ্পরানীর রাজ্যে ফিরলেন। পুষ্পরানী রাজসিংহাসনে রানী হয়ে বসল। শুভদিনে যুবরাজ অরিন্দমের সঙ্গে রানী পুষ্পরানীর শুভ পরিণয় হয়ে গেল। ঋষি ও ঋষিপত্নী এসে আশীর্বাদ করে গেলেন। তাঁরা যে পুষ্পরানীকে মেয়ের মতোই ভালোবেসে ফেলেছিলেন। পুষ্পরানীরও তাঁদের বিদায় দিতে চোখ দুটি জ্বলে ভরে উঠেছিল।